কিন্তু তার বান্ধবীর নাম হচ্ছে নাহিদ। আমি যখনই কোনো প্রসঙ্গ আসে, দেখো নাহিদ ইঞ্জিনিয়ার হয়ে গেল আর আমার ভিতরে হলো ডাক্তার। তার মানে আমার স্ত্রীর কাছে অন্তত ডাক্তারের চেয়ে ইঞ্জিনিয়ার বড়, কারণ সে ইঞ্জিনিয়ার হইতে চাইছিল, হইতে পারে নাই। কাজেই এইখানে যারা আছেন সবাই অনেক বেশি সৌভাগ্যবান। আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত। যদি করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই এই দিয়ে বিচার করা হয়, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলি, এই দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতিগ্রস্ত, অনেকের কথা বলি, ইঞ্জিনিয়ারদের কথা তো বলি। এখন যদি শুধু আমার প্রতিষ্ঠানের দিকে যদি আমরা ওই হিসাবটা করি, আমার ধারণা আমরা উপরের দিকে থাকবো। আমি এবার আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, কারণ প্রফেসর শামসুল আলমের পরে কথা বলা যে কি ভয়ঙ্কর কঠিন, এটা আমি এমনিতে যখন টেবিলটাকেও যখন বসি আমি সাধারণত মুখ খুলি না। আজকে মানে ভয়ে ভয়ে মুখ খুলছি। আমি ছোট গল্প বলি। এটা হচ্ছে আমেরিকাতে খুব বড় সংকট হচ্ছে কি বলে মুদ্রার মূল্যস্ফীতি। তো মূল্যস্ফীতি নিয়ে তারা খুবই চিন্তাগ্রস্ত থাকে। তো এরকম একজন বুড়ো আমেরিকান গডকে বললো যে, গড, হোয়েন ডু ইউ থিঙ্ক ইনফ্লেশন উইল বি ওভার ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? তো গড একটা হিসাব টিসাব করলেন, করে বললেন যে, আই থিঙ্ক ইট উইল টেক অ্যানাদার 100 years. 100 years? I will not live that long. দেন আমরা রাশিয়ানের একটা গল্প করি। রাশিয়ানদের ক্ষেত্রে ওদের একটা সমস্যা হচ্ছে পোভার্টি। তো হি অলসো আস্ক গড, গড, হোয়েন ডু ইউ থিঙ্ক আওয়ার পোভার্টি উইল বি ওভার? বেশি হচ্ছে দুর্নীতি। গডকে জিজ্ঞেস করলো, গড, হোয়েন ডু ইউ থিঙ্ক করাপশন উইল বি ওভার ফ্রম দিস কান্ট্রি? গড খুব বিপদে পড়ে গেলেন, অনেক চিন্তা ভাবনা করে বললেন, নট ইন মাই লাইফ টাইম। কিন্তু দুর্নীতি তো কমতে হবে, না কমলে তো হবে না। আমরা আজকে আমার মনে হয় সবার আগে ইঞ্জিনিয়ার ফারুককে একটা ধন্যবাদ দিতে পারে তার জন্য একটা ওয়ান্ডারফুল পিস অফ পেপার। আমার জন্য এটা মানে খুবই শিক্ষণীয় একটা পেপার ছিল। কথার মাঝখানে একটা প্রসঙ্গ এসে গেল যে আমরা এতগুলি রিফর্মস কমিশন হলো, এনার্জি সেক্টর রিফর্মস কমিশন কেন হলো না? কোনো সমস্যা নেই। আমি আজকে আপনাদের একটা দায়িত্ব দিয়ে যাই। আমরা আজকে হচ্ছে অগাস্ট মাসের 30 তারিখ, কালকে 31, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনারা কাজ শুরু করুন। নভেম্বরের 30 তারিখের মধ্যে এনার্জি সেক্টর রিফর্মস কি হবে আপনারা একটা কমিটি তৈরি করে ফেলেন। কমিটি তৈরি করে আপনারা এটা তৈরি করে ফেলেন। আমি আবার ফিরে আসছি। আমি যেটা চাচ্ছি আপনারা এটা করবেন, এই নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে এই 3 মাসে এনার্জি সেক্টর রিফর্মস কমিশন হলে যে কাজটা করতো, ইউ ফর্ম এ কমিশন, সেই কমিশন
একেবারে আপনারা যে কাজে যেতে চান দেশের স্বার্থে, আপনারা ব্যক্তির স্বার্থে তো কমিশন না, আপনারা যে রিপোর্টটা তৈরি করবেন সেই রিপোর্টটা তৈরি করেন, এটাই এই সরকারকে দেন, এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এই সরকারের আয়ুষ্কাল বড় জোর আমি হিসেব করে দেখলাম 20শে ফেব্রুয়ারির পরে বোধহয় যাবে না। বোধহয় নতুন যে সরকার আসবে সেই সরকারের কমিশন গঠন করার দরকার নাই, আপনারা দিন এবং আপনারা বলুন এই আমাদের রিফর্মস কমিশনের রিপোর্ট, আপনারা এটা বাস্তবায়ন করুন। এখন পরের প্রশ্নটা হচ্ছে যে মানে আপনাদের রিপোর্টটা যেন বাস্তবায়নযোগ্য হয়। এই রিপোর্টটা যদি মানে কল্পবিলাসী রিপোর্ট হয় তাহলে কিন্তু সরকার বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই করতে পারবে না। কাজেই একেবারে প্র্যাকটিক্যাল, আমার দেশের সাথে, দেশের অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ একটা রিপোর্ট আপনারা তৈরি করবেন। আমি মানে আজকে কথা শুনতে শুনতে হঠাৎ মনে হলো যে এটা 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 বোধহয় আমাদের সভাপতি রেজু বলেছে যে আমাদের কি বলে সেক্রেটারি 20 লাখ টাকা শুধু সিটিং অ্যালাউন্সই পেয়েছে। 20, হ্যাঁ ওকে, শামসুল আলম বলছেন 20 লাখ টাকা সিটিং অ্যালাউন্স পেয়েছে। আমি একটা পুরোনো একটা কাহিনী বলি। আমি এক সময় চাঁদ দেখা, আমি ঢাকার জেলা প্রশাসক ছিলাম, চাঁদ দেখা কমিটির সভাপতি, চাঁদ দেখা কমিটির মেম্বার ছিলাম আমি, সভাপতি ছিলেন ধর্মমন্ত্রী। তো সেখানে আমাদের ওই অ্যালাউন্স ছিল সিটিং অ্যালাউন্স 500 টাকা। তো 500 টাকা তখন আমাদের হুজুর বাকি যারা কয়েকজন ছিলেন এরা এটাতে মানে সন্তুষ্ট না, তারা এটাকে 1000 টাকা করতে যাচ্ছেন। তখন ধর্মমন্ত্রী মহোদয় আমাকে জিজ্ঞেস করলেন যে সবাই তো 1000 টাকা করতে যাচ্ছে, আপনি কি বলেন? তাই বললাম যে 1000 টাকা করলে খারাপ হয় না, আমিও তো 500 টাকা বেশি পাবো, কিন্তু তখন আমি আসবো টাকার লোভে। যদি আমি টাকার লোভে আসি আমার তখন তো এই যে আমি যে পুণ্য যেটুকু হওয়ার ওই পুণ্যটুকু আর হবে না। তো কাজে আমার মনে হয় আপনারাই কেন বলেন না সিটিং অ্যালাউন্স 1000 টাকার বেশি বা 2000 টাকার বেশি নেওয়া যাবে না, এটা আপনারা তৈরি করে দেন। আপনারা চিৎকার করলে এটা হবেই, এটা হওয়ার না হওয়ার কোনো কারণ নাই। আপনারা বলে দেন যে একজন কয়টা প্রতিষ্ঠানের চেয়ারম্যান থাকতে পারে, এটা এই দাবি তো আপনারাই করতে পারেন। একজন সেক্রেটারির পক্ষে, একজন অতিরিক্ত সচিবের পক্ষে কয়টা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন করা সম্ভব? আমি শুধু গেলাম আর সই করলাম, তো আমার মনে হয় এটি যদি কাজ হয় তাহলে তো হতোই। আমি আমার একজন মানে উনি পরবর্তী সময় অনেক বড় জায়গায় গেলেন, একসাথে দেখতাম যে তিনটা চারটা মিটিং একসাথে পড়তো। আমি নিজে একসময় সোনারগাঁ হোটেলের বোর্ড মেম্বার ছিলাম। উনি এসে সই করে সাথে সাথে বলতেন আমার আরেকটা মিটিং আছে, আমি দৌড়াচ্ছি। কাজে সই করা এবং টাকা নেওয়া এটা তো এমনিতে হারাম, কিন্তু তারপরে আপনারা বলেন যে আপনারা এই কাজটা ঠিক করছেন না। আমাদের বিষয়টা হচ্ছে গভর্নেন্স কথাটা আসি এই কারণে যে যখন আমরা কাজ করতে পারি না, গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস, ঠিক উল্টা দিকে হচ্ছে গভর্নমেন্ট দ্যাট ডাজন্ট ওয়ার্ক। কোন গভর্নমেন্ট কাজ করে না? যে গভর্নমেন্ট which one is a failure state, which government is a failure government. তো সেক্ষেত্রে we want a governance that works. তাহলে সেই গভর্নেন্সটা আমরা যদি মানে মাঝখানের হয়েছিল সেই অর্থনীতিটাকে আমরা এক কথায় বলতে পারি প্লান্ডারার্স ইকোনমি, লুটেরার অর্থনীতি। তো আমরা যদি লুটেরার অর্থনীতি যদি হয় তাহলে এর ভিত্তি কি, শুরুটা কি? শুরুটা হচ্ছে দুর্নীতি। আমার মনে হয় আমরা যত যা কিছু করতে চাই শুরুতে যদি ওই জায়গাটায় থাকি, দুর্নীতিটা যদি দমন করা যায়, দুর্নীতিটা যদি বিনাশ করা যায়, তাহলে আমরা অনেকাংশে এগোতে পারবো। আমাদের এখন যে আমরা আইন কানুনের কথা বলি, পিপিআর কে একেবারে পুরোপুরি মেনেও দুর্নীতি করা সম্ভব, একেবারে দুর্নীতি করা সম্ভব। আমার মনে হয় এই পিপিএ কে কিভাবে সংশোধন করা যায় এই কাজটা আপনারা হাতে নিতে পারেন। আমি নিজে পিপিএ নিয়ে আমি প্র্যাকটিক্যালি আমি দেখেছি দুর্নীতি করা এটাতে তেমন কঠিন কাজ না। আমরা একটা যে মডেলটা আমাদের দেখানো হলো সাউথ কোরিয়ান মডেল, আমি সেটাই বলবো। এই সাউথ কোরিয়া 1961 সালে সাউথ কোরিয়াতে পার ক্যাপিটা ইনকাম ছিল $100 কম। সেই সময় তদানীন্তন ইস্ট পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম ছিল 85 থেকে $90 মধ্যে, এটা রেঞ্জ করতো অলমোস্ট কাছাকাছি। সেই কাছাকাছি থেকে আমরা কোথায় এবং সাউথ কোরিয়া কোথায়? তো এই যে বিশাল লাভ, এটা সম্ভব হয়েছে বিকজ তাদের একটা লিডারশিপ ভালো ছিল। পার্ক চুং হি নামে যে ভদ্রলোক, আমরা বলি তার একটা অটোক্রেটিক শাসন, কিন্তু অটোক্রেটিক শাসন হলেও সেখানে ওই লুটেরার অর্থনীতি সেখানে কাজ করেনি। তা আমাদের বেরিয়ে আসতে হবে লুটেরার অর্থনীতি থেকে, এবং এই দাবিটা আপনারা নিজেরাই করতে পারেন। আপনারাই বলতে পারেন যে আপনাদের চোখের সামনেই তো হয়
আমি গত কয়েকদিন আগে আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটা সভায় মানে দয়া করে আসতে বলা হয়েছিল। তো আমি গেলাম, যাওয়ার পরে আমি শুধু একটা এক্সাম্পল দিলাম যে আমাদের একজন খুব বিখ্যাত বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান স্যার, আমি একসময় বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। পরবর্তী সময়ে আমার চাকরি চলে যায়, সরকার আমাকে খুব একটা পছন্দ করেনি। তো আমি একটা প্রাইভেট এয়ারলাইন্সের সিও ছিলাম। তো সেই সময় সালমান এফ রহমান সাহেব আমাকে একবার দাওয়াত করার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি এয়ারলাইন্স কিনতে চান, সেটা হচ্ছে জিএমজি এয়ারলাইন্স। তো আমি যখন বিমান থেকে বেরিয়ে আসি তখন জিএমজির কিউমুলেটিভ লস ছিল 700 কোটি টাকার মতন। তো আমি সালমান রহমান সাহেবকে আর না গিয়ে আমি বললাম যে উনি খুবই ধনী মানুষ, এত ধনী মানুষের সাথে চা না খাওয়াই উত্তম। তার চেয়ে ওনার যে পরিচালক আমার কাছে আসলেন তাকে বললাম যে আমি যদি হতাম তাহলে এটা আমি কিনতাম না, কিন্তু সালমান রহমান সাহেব ব্যবসায়ী, তিনি হয়তো এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতেও পারেন। শেষ পর্যন্ত তিনি কিনলেন। কিনে একদিনের জন্য একটা প্লেন আকাশে ওড়ে নাই, একটা এয়ারক্রাফট টেস্ট রান হয় নাই। মাঝখান থেকে আপনার বাজারে শেয়ার ছেড়ে জনগণের বিপুল অঙ্কের টাকা তিনি হাতিয়ে নিয়ে চলে গেলেন। এখন এই যে বিক্রিটা, এই বিক্রির সময় এই স্টেটমেন্ট কারা তৈরি করে দিয়েছে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি করে দিয়েছেন। এই অ্যাকাউন্ট এটার মধ্যেই আপনার, আমি তখনই প্রথমে একটা শব্দ এটা শিখি, উইন্ডো ড্রেসিং। আগে এরকম একটা শব্দ যুগল আছে আমি জানতামও না। এই উইন্ডো ড্রেসিং করে লসকে আপনি লাভ দেখাচ্ছেন, লাভ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন, তাদের কাছ থেকে আপনি টাকা নিয়ে নিচ্ছেন। কাজেই এই দেশে যতগুলি বড় বড় এই ধরনের ট্রানজেকশন হয়েছে, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের বললাম যে ভাই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার মতো, আপনি হয়তো করেন নাই এই পেশার, আপনারা এই স্টেটমেন্ট তৈরি করে দিয়েছেন, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর ভিত্তি করেই কাজ হয়েছে। আমরা যদি প্রকৌশল খাতেও দেখি, প্রকৌশল খাতের বড় বড় দুর্নীতিগুলি প্রকৌশলীদের সহায়তা ছাড়া কি আদৌ কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব ছিল না। আজকে আমরা যে লুটেরার অর্থনীতির কথা বলি, এই দেশের মানুষ অনেক ভালো, আমি তারপরে বলবো। নেদারল্যান্ডসে 1672 সালে একটা রাজা ছিলেন ইউয়ান ডিভ্রি। তো সেখানে শুরুটাতে কিছু কিছু দুর্নীতির কথা হচ্ছিল, দুর্নীতি হচ্ছে। একটা পর্যায়ে দেশের মানুষ খেপে গেল। খেপে গিয়ে তারপরে ঠিক করলো যে তারা রাজাকে শিক্ষা দেবে। তখন রাজতন্ত্র ছিল। জনগণ যখন রাস্তায় নামলো, রাজা ভাবলেন যে আমি রাজপ্রাসাদে থাকাটা আমার জন্য নিরাপদ না, দেশের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে জেলখানা। তিনি দ্রুত জেলখানায় ঢুকে গেলেন। তাতে অন্তত একটা